আমি গার্গী আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে পৌঁছেছি। এর মাঝে আমার শেষ যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি ছিল মহাদেশীয় চলন তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিপ থিওরি নিয়ে। মহাদেশীয় চলন তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিপ থিওরি মোটামুটি 11th থেকে শুরু করলে এটা ডিগ্রি লেভেলের প্রায় সমস্ত মানুষজনদের জন্যই প্রয়োজন হয়ে থাকে, সব ধরনের ছেলে মেয়েদের জন্যই প্রয়োজন হয়ে থাকে। ভূগোলে বেশ কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আমাদের বেস বা গোড়াকে শক্ত করতে ভীষণভাবে প্রয়োজন হয়, এবং ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এই কতগুলো জিনিসের ক্ষেত্রে কতগুলো বেসিক, আমি যেহেতু ভারতে থাকি সুতরাং আমি তো ভারতের কথাই বলবো। সেখানে বেসিক কিছু জিনিসপত্র রয়েছে বা বেসিক কিছু জিনিস দেখতে পাওয়া যায় যে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, শুধুমাত্র আমি ভূগোল বিষয়ক মানুষ বলে ভূগোল নিয়ে বলবো তা নয়। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই ধরনের কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট, যেমন আমাদের সাবজেক্টে জিওগ্রাফিতেও কিছু বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট রয়েছে। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে নদী, বায়ু, রিভার, উইন্ড, গ্লেশিয়ার, অ্যাটমসফিয়ারের কিছু বেসিক কনসেপ্ট, সি ওয়েভস, এই জিনিসগুলো, সমুদ্র স্রোত, এগুলো কিন্তু একদম 9-10 লেভেল থেকে, আর্থ ক্রাস্ট, ইন্টেরিয়ার, পৃথিবীর গতি, এইগুলো কিন্তু সবভাবে প্রত্যেকটা মানুষকে এবং নিজের দেশকে এগুলো কিন্তু ভীষণ জানা দরকার। তো যদিও আমি প্রসঙ্গটা থেকে একটু আলাদা হয়ে গিয়েছি, এখানে একটা কথা বলে রাখি, মহাদেশীয় চলন তত্ত্বের লাস্ট ভিডিওটি করবার পরে তার সেকেন্ড পার্টটি আনার মধ্যে একটি বড় গ্যাপ হয়ে গিয়েছে। সুতরাং আমি এই আজকের ভিডিওটির পরে মহাদেশীয় চলন তত্ত্ব রিলেটেড যে ভিডিও, সেটি খুব অল্প দিনের পার্থক্যের মধ্যেই বা অল্প দিনের গ্যাপেই তোমাদের কাছে পুরোটাই ছোট করে নিয়ে আসব, যাতে সবাই খুব তাড়াতাড়ি সুন্দরভাবে গুছিয়ে জিনিসটি মাথার মধ্যে রাখতে পারো। বেসিক কতগুলো জিনিস যদি আমরা আমাদের মাথায় ভালো করে রাখি, তাহলে দেখা যাবে আমাদের সাবজেক্টে বা আমাদের দুনিয়াতে এই জিনিসটা সম্পর্কে এগোবার বা পরবর্তীকালে আরও এগিয়ে পড়বার ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে কাজে লাগে। তো এখন আজকে যে কথাগুলি বলবার জন্য আমি এসেছি, সেটি আমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা একটা বিশাল বড় ব্যাপার, এবং মাধ্যমিক পরীক্ষা আমাদের সময় তো যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। আজ হয়তো গুরুত্ব একটুখানি কম পড়লেও তবুও মাধ্যমিক পরীক্ষাতে তো প্রচুর ছাত্রছাত্রী, তো তাদের জন্য আমি আজকে বিষয়ভিত্তিক একটি ভূগোল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তোমরা সবাই তোমাদের বিষয়ে যা যা তোমাদের পরীক্ষার বিষয় রয়েছে সেই সম্পর্কে তোমরা সবাই খুব ভালোভাবে তৈরি হয়েছো, এবং আশা করি যে তোমাদের ম্যাপ থেকে শুরু করে বড় কোশ্চেন, ছবি আঁকা প্র্যাকটিস, সবই অনেক কিছু তৈরি হয়েছে। তবু আজ তোমাদের কোশ্চেনপত্রের কতগুলো ছোট ছোট জিনিস নিয়ে আমি বলে দেব। তোমাদের ভূগোলে যে মাধ্যমিকের কোশ্চেনপত্র থাকে তাতে 6টা প্যাটার্ন থাকে, অর্থাৎ ক থেকে চ পর্যন্ত। ক বিভাগে 14 নম্বরের কোশ্চেন থাকে, এবং এই 14 নম্বরের কোশ্চেনে পুরোটাই কিন্তু তোমাদের থাকে 1 মার্কস করে। এগুলো সবই টিকমার্ক করবার কথা এবং সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়। সুতরাং বই যদি তোমরা পুঙ্খানুপুঙ্খ পড়ো বা খুঁটিয়ে খুঁটিয়ে চ্যাপ্টারটাকে ভালো করে পড়ো, বা শিক্ষকের কাছে বা স্কুলে শিক্ষক শিক্ষিকারা যখন তোমাদের পড়িয়েছেন সেই জিনিসগুলো যদি একটু ভালোভাবে মনে রেখে তোমরা পড়ে থাকো, তাহলে এই জায়গার 14 মার্কস বা 14 নাম্বার তোলা তোমাদের কারোর পক্ষেই অসম্ভব কিছু না। ভালো নম্বর তুলতে গেলে এই এমসিকিউ টাইপ অফ কোশ্চেনগুলোতে যদি তোমরা ফুল মার্কস পাও, অটোমেটিক্যালি এই পুরো পেপারের নাম্বারে তোমাদের অনেকটা পরিমাণ নাম্বার এগিয়ে যাবে। থাকে পরবর্তীতে খ বিভাগ, যেখানে খ বিভাগে তোমাদের রয়েছে কত নম্বরের কোশ্চেন। খ বিভাগে তোমাদের শুদ্ধ অশুদ্ধ বলে কোশ্চেনগুলো দেয়া থাকে। শুদ্ধ হিসেবে তোমাদের থাকে সু লিখতে হবে, অশুদ্ধ হিসেবে অ লিখতে হবে। এখানে তোমাদের যতগুলো কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলোর মধ্যে টোটাল সম্ভবত 22 নম্বর থাকে। এই 22 নম্বরের মধ্যে তোমরা যদি প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখে করে থাকো, এবং যেখানে যা যেভাবে বলা হয়েছে, যেমন শুদ্ধ অশুদ্ধর ক্ষেত্রে শুদ্ধ অশুদ্ধ বলে লেখা, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক
মানে শব্দটি নির্বাচন করে লিখতে বলা হয়েছে সেটা লেখা। যেখানে তোমাদের বলা হয়েছে যে দুটি একটি বাক্যের মধ্যে দিয়ে উত্তরটা দেবার বা শব্দের মধ্যে দিয়ে উত্তর দেবার, কোশ্চেন মার্ক দিয়ে যতটুকু দরকার ততটুকু দেবে, এতেই তোমরা নম্বর পাবে। আর ম্যাচিংয়ের ক্ষেত্রে অনেক সময় তোমরা অ্যারো দিয়ে কাজ করো, এইটা না করে তোমরা কোশ্চেন পেতে যার সাথে মানে বাঁ দিকের সাথে ডান দিকটাকে মেলাতে দেওয়া হয়েছে, তো বাঁ দিকের যে পোর্শনটা আছে লিখে ডান দিকের কোন পোর্শনের উত্তরটা ক খ বা 1 2 3 কোনটা মিলছে সেটা যদি ছোট্ট অ্যারো বা হাইফেন দিয়ে লিখে দাও, তাহলে শিক্ষক শিক্ষিকা যারা দেখছেন তাদেরও খাতা দেখতে সুবিধা হয়। এরপরে আসে গ বিভাগ, সেখানে তোমাদের 2 করে 6টা কোশ্চেন থাকে এবং প্রত্যেকটারই বিকল্প কোশ্চেন থাকে। এই বিকল্প কোশ্চেনগুলো 2-1 কথায় উত্তর দিলেই চলে। এই ধরনের কোশ্চেনের মধ্যে এবছর যেগুলো ইম্পর্টেন্ট, এবছরের চ্যাপ্টারের মধ্যে নদী, বায়ু এগুলো বেশি ইম্পর্টেন্ট। বর্জ্য পদার্থের চ্যাপ্টার, যেটা বর্জ্যের চ্যাপ্টার রয়েছে এবং যেটা উপগ্রহ সমন্বিত দূর সংবেদন রিমোট সেন্সিংয়ের যে পেপার, সেই চ্যাপ্টারগুলো থেকে এইখানে ছোট ছোট কোশ্চেন আসে। যেমন বর্জ্য ব্যবস্থার প্রয়োজনীয়তা উল্লেখ করো, পরিবেশের ওপর বর্জ্য পদার্থের প্রভাব, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রর বৈশিষ্ট্য লেখো বা তাদের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাদের বলা হয়, উপগ্রহ চিত্রের সুবিধা অসুবিধা, দূর সংবেদন কাকে বলে, এই ধরনের প্রশ্ন এসে থাকে। এরপরে বায়ুমণ্ডল থেকে যদি আমরা বলে থাকি ঘূর্ণবাত প্রতি ঘূর্ণবাতের পার্থক্য লেখো, ট্রপোস্ফিয়ারকে ট্রপোস্ফিয়ার কেন বলা হয়, এই স্ফিয়ারের কোনো পার্টিকুলার বৈশিষ্ট্য, মৃত্তিকা অরণ্য সংরক্ষণের পার্থক্য, অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো, এই ধরনের কোশ্চেন এইগুলোতে আমরা সাধারণত পাবো। বলার মধ্যে তো নিশ্চয়ই অনেক রয়েছে, প্রচুর, একটা বইয়ের ভেতরে সেভাবে বলতে গেলে খুঁটিয়ে খুঁটিয়ে পুরো প্রশ্নপত্র বলে দিতে হয়, কিন্তু তোমরা তো পরীক্ষা দিতে যাবে, তাই জন্য মোটামুটি যেটুকু একটা ছাপ রেখে বলে দেওয়া যায় সেটুকুই আমি বলে দিচ্ছি। এই বিভাগের পরে যে ঘ বিভাগ রয়েছে সেখানে আমাদের 3 নম্বর করে 4টে কোশ্চেন থাকবে, প্রত্যেকটাই কিন্তু বিকল্প কোশ্চেন থাকে। এই বিকল্প কোশ্চেনগুলোর মধ্যে এখানে আমরা যেগুলো পাবো, যেমন ধরো বায়ুর কর্য কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, জলপ্রপাত কি করে তৈরি হয়, পলল শঙ্কু বা পলল ব্যজনী কি করে তৈরি হয়, এই ধরনের কোশ্চেন, বা সব নদীতে বদ্বীপ তৈরি হয় না কেন, এই ধরনের কোশ্চেনগুলো তোমরা পেতে পারো। ভারতের জনসংখ্যার বৃদ্ধির কারণগুলি কি কি, হীরক চতুর্ভুজ সোনালী চতুর্ভুজ কি, সেগুলো সম্পর্কে। তবে এই গ বিভাগ ঘ বিভাগের পরে বর্জ্য সম্পর্কীয় চ্যাপ্টার এবং তোমাদের দূর সংবেদন বা রিমোট সেন্সিং এর চ্যাপ্টারের প্রশ্ন আর কোথাও থাকে না। এর পরবর্তীতে আসে এবং এটিতে 5 নম্বরের কোশ্চেন লিখতে হয়। এখানে আলোচনা করো, বিবৃত করো, এই ধরনের কোশ্চেন সাধারণত দেওয়া থাকে। ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে যেগুলো তোমাদের এবছর ইম্পর্টেন্ট, সেগুলোর মধ্যে যেমন ভারতের শিল্পর ক্ষেত্রে পেট্রো রসায়ন শিল্প, লৌহ শিল্পের থেকে কিছু কোশ্চেন আসতে পারে। তারপরে তোমাদের নদী, বায়ু, ঘূর্ণবাত সম্পর্কিত, বৈপরীত্য উত্তাপ সম্পর্কিত, এই ধরনের কোশ্চেনগুলো ভালো করে দেখে যেও। স্থানীয় বায়ু বা তোমার বৃষ্টিপাত সম্পর্কিত কোশ্চেন, এগুলো নাম্বার তোলা যায় এবং এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনাও রয়েছে। জোয়ার ভাটার জায়গাগুলো ভালো করে সমুদ্র স্রোতের ক্ষেত্রে চ্যাপ্টারের মধ্যে রয়েছে, সেগুলো ভালো করে দেখার চেষ্টা করো। এখানে 2টি অংশ থাকে, একটা ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট থেকে 2টো কোশ্চেন লিখতে হয়, একটি ভারতের পার্ট থেকে লিখতে হয়। তো ভারতের পার্ট থেকে তো আমি একটু আগেই বললাম যে এই শিল্পের মধ্যে পেট্রো রসায়ন শিল্পের পোর্শনটি বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের উত্তর মধ্য বা ভারতে আমাদের লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন, লৌহ ইস্পাত শিল্পের মধ্যে অনেকগুলো শিল্প কারখানার নামই দেওয়া থাকে,
কতগুলো উল্লেখযোগ্য লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র যেগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই তোমরা স্কুল বা শিক্ষক শিক্ষিকার কাছে যখন পড়েছো তারা বলেই দিয়েছেন, সেগুলো একটু মনে রাখার চেষ্টা করো। আলোচনা বিবৃত ভারত, আরেকটি কথা বলে দেবার কথা, সেটা হচ্ছে যে এখানে ভারতের জনসংখ্যা এই চ্যাপ্টারটা থেকে, এইখান থেকে কিন্তু অনেক ছোট ছোট এবং বিবৃতমূলক কোশ্চেনও এসে থাকে, দুই ধরনই আসে। এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে পড়ো। আর ফসলের চ্যাপ্টার তো তোমাদের রয়েছে, ফসলের চ্যাপ্টার থেকে চা, কফি, কার্পাস এবারের জন্য খুবই উল্লেখযোগ্য। রিলেটেড ভারতীয় কৃষি সমস্যা এই ধরনের কোনো কোশ্চেন আসতেই পারে। আলোচনা বিবৃত করো এই ধরনের জিনিসগুলোর থেকে তোমরা যদি বৈশিষ্ট্য লেখো, চিত্র সহকারে এটির 3টি ভূমিরূপ বর্ণনা দাও, এইগুলোর ওপরে বেশি জোর দাও, তাহলে দেখবে সেক্ষেত্রে মার্কস ওঠাতে বা নাম্বার পেতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। এর পরবর্তীতে রয়েছে চ বিভাগ, যেখানে মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং থাকে। এখন দেখো, ম্যাপ পয়েন্টিং এর তো আলাদা করে কোনো সাজেশন হয় না, করবার সময় অনেক কিছুই আসতে পারে, অজস্র জিনিস রয়েছে। হ্যাঁ, কিছু কিছু হয়তো বলে দেওয়া যায়, কিন্তু ভূগোল বিষয়ক মানুষ হয়ে আমি বলবো যে এটি একটি এমন জিনিস, এটা তোমাদের সবভাবেই জেনে রাখা দরকার। এবং ভূগোলের ম্যাপ পয়েন্টিং একদিন করলেই তো তুমি শিখে যাবে না। ভূগোলের ম্যাপ যারা শেষ মুহূর্তে করছো তাদের জন্যও বলছি, ম্যাপ করার নিয়ম হচ্ছে ম্যাপ দেখে দেখেই ম্যাপ প্র্যাকটিস করো। বারবার ম্যাপ দেখে দেখে প্র্যাকটিস করতে করতে 4বার বা 5বারের পরে 6বার অটোমেটিকলি না দেখে 10টা জায়গা থাকলে 7টা জায়গা পয়েন্ট তুমি করতেই পারবে। এটা খুব স্বাভাবিক। যা পয়েন্ট করছো সেটাকে পরিষ্কার করে বাঁ দিকে বা ডান দিকে লাইন টেনে সমানভাবে লেখো। এছাড়া তোমাদের ম্যাপের মধ্যে একটা জায়গা থাকে ডান দিক বা বাঁ দিকে, যেখানে কিন্তু ইন্ডেক্স করা যায়, এবং এখানে দেওয়াই আছে নাম এবং প্রতীক চিহ্ন সহ। নাম এবং প্রতীক চিহ্ন সহই কিন্তু তোমাদের বলে দেওয়া থাকে যে প্রদত্ত ভারতের রেখাচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীকী চিহ্ন এবং নাম সহ চিহ্নিত করো। এবার সুতরাং যারা প্রতীকী চিহ্ন দিচ্ছ, নাম লিখছো না, সেখানে 1 নম্বর কাটা যাবে। যারা নাম লিখছো কিন্তু প্রতীক চিহ্ন সেভাবে ব্যবহার করনি, সেখানে 1 মার্কস যাবে। তো দুটো করে জিনিস ঠিক মতো করলে তবেই তুমি একটি জায়গাতে 1 পুরো মার্ক পাবে। এবং ভারতের ম্যাপের ডান দিক বা বাঁ দিকের নিচের দিকের অংশে বেশ কিছুটা অংশ ফাঁকা থাকে যেখানে ইন্ডেক্স করা যায়। নেহাতি যদি ইন্ডেক্স না করতে পারো, এবং যে যে জায়গাগুলো তুমি মার্ক করলে সেগুলো ছোট ছোট করে 1, 2, 3 করে রেখে কি চিহ্ন দিয়েছো বা কি দেখাচ্ছ, শহর, বন্দর, নদী যা দেখাচ্ছ, সেটি যদি ওখানে 1, 2, 3 করে আবার লিখে তার পাশে নাম লিখে ইন্ডেক্স করে দাও, তাহলে সেই জিনিসটা মানচিত্রের ক্ষেত্রে প্রপার বা সঠিক হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই তোমাদের সেই রকম টাইম হয়ে ওঠে না, সুতরাং সেক্ষেত্রে নাম বা প্রতীকী চিহ্ন যেখানে করছো সেখানে সেটি দেবার চেষ্টা করো। যারা ভূগোলে যা যা পড়েছো, নতুন করে কোনো জিনিস যদি না পড়ে থাকো, সেটার বড় কোনো প্রশ্নপত্র নতুন করে ঘাঁটতে যেও না। চেষ্টা করবে যে চ্যাপ্টারটাকে পড়ে ওভারঅল ছোট ছোট কোশ্চেনপত্রগুলো মনে রাখতে। তাতে তোমার ক বিভাগ, খ বিভাগ, মানচিত্রের পোর্শন, এই জায়গাগুলো থেকে মার্কস পেয়ে যাবে। কারণ গ বিভাগ, ঘ বিভাগ, ও বিভাগে সেখানে কিন্তু মার্কস কাটবার একটা সুযোগ থাকে, কিন্তু ক, খ বিভাগে মার্কস কাটবার কোনো জায়গা থাকে না। এবং গ বিভাগের ক্ষেত্রেও যেগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি, পার্থক্য বা শূন্যস্থানের সঠিক জিনিসটি নির্বাচন করে লেখো, সেই রকম ধরনের খ বিভাগের ক্ষেত্রে, গ বিভাগ না সরি, খ বিভাগের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি সেগুলো মেনটেন করে ঠিকভাবে করো, তাহলে এক্ষেত্রে তোমাদের মার্কস কিন্তু অনেকটাই উঠে আসবে। প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অল দ্য বেস্ট। আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে কমেন্ট করো, জানবার থাকলে শেয়ার করো, কেমন লেগেছে ভিডিও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, তাতে তোমাদেরও এই ধরনের ভিডিওর ক্ষেত্রে আগামী দিনে আরও অনেক কিছু জানতে সুবিধা হবে, কাজে লাগবে। তাই জন্য আমি আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি ভালো লাগে, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকের জন্য এইটুকু।